হ্যালো এভরিওয়ান। টেট 2022-এ যারা কোয়ালিফাই করে রয়েছে অলরেডি, যাদের রেজাল্ট 2023-এর ফেব্রুয়ারিতে আউট হয়েছিল এবং এক্সাম হয়েছিল 2022-এর ডিসেম্বরে, এবং সম্প্রতি 2023-এ যে প্রাইমারি টেটটা হলো 24 তারিখ, গত 24শে ডিসেম্বর। ঠিক আছে, তো জেনারেলভাবেই 2022-এ কিন্তু ক্যান্ডিডেট কোয়ালিফাইয়ের পরিমাণটা অনেক বেশি ছিল, এবং 23-এ যদিও এখনও রেজাল্ট আউট হয়নি, তবুও কিন্তু এখানে কোয়ালিফিকেশনের পরিমাণটা কম থাকবে। আর একটা বিষয়, 22-এ পরীক্ষা দিয়েছিল ডিএড, ডিএলএড প্লাস বিএড। ঠিক আছে, 23-এ কিন্তু যথারীতি যেটা রুল, শুধুমাত্র ডিএলএড যারা তারা পরীক্ষায় বসতে পারবে, সুতরাং সেই হিসাবে কিন্তু 3,10,000 মতো পরীক্ষায় বসেছিল। অন্যদিকে 22-এ পরীক্ষায় বসেছিল 6,90,000 মতো। ঠিক আছে, তো এখানে দেখতেই পাচ্ছ যে অর্ধেকের চেয়ে কম এখানে, অ্যান্ড সেই রেশিও অনুসারেও কোয়ালিফাই করার সম্ভাবনা প্রচণ্ড কম রয়েছে, কেননা কোয়েশ্চেনের লেভেল অনুসারে। ঠিক আছে, তো যাই হোক, 2022-এ যারা কোয়ালিফাই করে রয়েছে, ঠিক আছে, তারা যদি 2023-এর দুর্ভাগ্যবশত ডিসকোয়ালিফাই করো বা কোয়ালিফাই না করো, তাহলে কি কোনো ইম্প্যাক্ট পড়বে? দেখো, ডিএলএড যদি থাকে সেক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না, কেননা টেটের একবার কোয়ালিফাই করলে তোমার কিন্তু সেটার ভ্যালিডিটি থাকবে, এবং যেহেতু এখনও পর্যন্ত অ্যাকাডেমিক স্কোরের ভ্যালিউটা রয়েছে, সুতরাং অ্যাকাডেমিক স্কোর যদি ভালো থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, এবং অ্যাকাডেমিক স্কোর নিয়েও যদিও একটা কেস চলছে, এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল রায় দেয়নি, যে টেটের ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্লাস যে এক্সট্রা কারিকুলার এইসবে যে নাম্বারগুলো থাকে, প্লাস পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ, ঠিক আছে, তারপরে কিন্তু মেরিট লিস্ট বের হয়। তো 2023-এর রেজাল্ট ফেব্রুয়ারি নাগাদ যতদূর সম্ভব বেরোবে, যদিও এখানে এনসিটি রুল, মানে পরিবেশ, ম্যাথ, এই সমস্ত বিষয়গুলোতে এনসিটি রুল ফলো করেনি, মানে 15টা করে যে পেডাগজি থাকবে প্লাস থিওরিটিক্যাল কোয়েশ্চেন থাকবে, সেই রুলটা ফলো করেনি। তো তার আগেনস্টে কিন্তু কিছু ঝামেলা হতে পারে এখানে, যেহেতু এনসিটি রুলটা ফলো করেনি। তো এরা রুল ফলো কোনটা করে বলো? তো যাই হোক, যদি 22-এ কোয়ালিফাই করে থাকো এবং যদি ডিএড থাকে, তাহলে 23-এ ডিসকোয়ালিফাই করলেও কোনো রকম ইম্প্যাক্ট পড়বে না, বারবার বলছি। এবং সৌভাগ্যবশত যদি এখানে 23-এর স্কোরটা বেশি হয়, তাহলে যেটাতে তোমার বেশি নাম্বার হবে সেটা সাবমিট করবে, সাধারণ ব্যাপার। আর ইন্টারভিউটা হবে যত সম্ভব 24-এই হবে, 24 আশা করা যাচ্ছে, 25-এ নিশ্চয় হবে না, তো 24-এই হোক। এবং এখানে কথা হচ্ছে গিয়ে, তোমার যারা 22-এ কোয়ালিফাই করেছো, অর্থাৎ কোয়ালিফাই করে রয়েছো, ঠিক আছে, এবং যারা 23-এ কোয়ালিফাই করবে, তাদের তাদেরকে শুধুমাত্র 22-এরগুলো নয়, এবং ধরে নাও 17-ওর যারা রয়েছে তারাও ডাক পেতে পারে এক্ষেত্রে, যারা আগে রয়েছে 17, 14 সমস্ত কিছু ইনক্লুড ধরো, কিন্তু টেটের যেটা ভ্যালিড থাকে, টেট সার্টিফিকেট, সেটা যেহেতু সারা জীবন ভ্যালিড। হ্যাঁ, তো সারা জীবনে যাই হোক চান্স কতজন কতবার পাচ্ছে। তো এখানে কিন্তু 23-এও যারা নিউ কোয়ালিফাই করবে তাদেরও কিন্তু এই 24-এর ইন্টারভিউয়ে ডাকটা পড়বে। কিন্তু হ্যাঁ, তোমাকে অবশ্যই তার আগে 21-23 সেশনে ডিএলএডটা কমপ্লিট রাখতে হবে। 21-23 সেশনে, 24-এর সেশনে যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু হবে না। তোমাকে ডিএলএড কিন্তু যে দুভাবে পরীক্ষা হয়, বছরে দুবার, মানে 2 বছরে দুবার আর কি, তো সেটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট এবং রেজাল্ট আউট হওয়া দরকার। ঠিক আছে, তবেই কিন্তু ইন্টারভিউয়ে ওখানে কিন্তু নাম্বারটা সাবমিট করবে, ডাক পাবে। ঠিক আছে, এবং দ্বিতীয় বিষয় আমি যেটা আলোচনা করব সেটা হলো 2022-এ যেটা চ্যালেঞ্জ হয়েছিল কোয়েশ্চেনে, মানে কীরকম ব্যাপার, যদি আগের বছরের রুল ফলো করে, বারবার বলছি, যদি আগের বছরের রুল ফলো করে, তাহলে কোয়েশ্চেন যেটা একটা প্রাইমারি আনসার কি ওরা বের করে, ঠিক আছে, প্রাইমারি বোর্ডে একটা প্রাথমিক আনসার কি একটা বের করলো, এবং তারপরে যদি মনে হয় যে কোনো কোয়েশ্চেনের উপর চ্যালেঞ্জ হতে পারে, ঠিক আছে, ইংলিশে যেমন একটা কোয়েশ্চেনের উপর চ্যালেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে, একটা মিনিংয়ের দিক থেকে, একটা সেন্সের দিক থেকে, তবু জানি না যে কমিশন কোন উত্তরটা নেবে। অ্যান্ড সেক্ষেত্রে অন্যান্য বিষয়ে যদি মনে হয় যে 2-একটা প্রশ্নের চ্যালেঞ্জ হতে পারে, তাহলে সেখানে 500 টাকা দিয়ে কিন্তু আগের বছর চ্যালেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে, তো তার যে রেজাল্ট, পর্ষদ জানিয়েছিল যে উত্তরটা যদি তুমি যদি ঠিক হও, যে চ্যালেঞ্জ করছে সে যদি ঠিক হয়, পর্ষদ যদি ভুল হয়, তাহলে সে 500 টাকাটা ফেরত দেবে। এখনও পর্যন্ত কিন্তু আজ অবধি ফেরত কিন্তু দেয়নি। ঠিক আছে, তো এখনও পর্যন্ত ফেরত দেয়নি, যেহেতু রেজাল্ট আউট হয়ে গেল, তারপরে ফাইনাল কি আউট হয়ে গেল, তারপরে চ্যালেঞ্জ হলো, তারপরেও তো চ্যালেঞ্জের পরে কিন্তু ফাইনাল আনসার কি বেরোবে, চ্যালেঞ্জ করা হয়ে গেল। ওরা বিশেষজ্ঞদের মতে প্রচণ্ড চ্যালেঞ্জের একটা হ্যাপা ছিল,
হ্যাঁ, তো সেখানে আমাদের যেটা আগের বছরের অভিজ্ঞতা সেটা হলো একটা গ্রুপের মাধ্যমে আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম অনেকের হয়ে, ঠিক আছে? তাদের রেজিস্ট্রেশন নাম্বার থেকে 5 জনের রেজিস্ট্রেশন নাম্বার থেকে আমরা মোটামুটি বেশ কিছু প্রশ্ন 7-8টা প্রশ্ন চ্যালেঞ্জ করেছিলাম এরকমভাবে, ঠিক আছে? বা আরও কিছু হতে পারে, আরও বেশি হতে পারে, অনেক তোমার বিতর্কিত কোয়েশ্চেন ছিল আগের বছরে এই বছরের তুলনায়। তো এই বছরের কোয়েশ্চেনগুলোই ওয়ার্ড, বিতর্কিত হওয়ার কিছু না, এমনিতেই ওয়ার্ড, ঠিক আছে? অ্যান্ড যেটা আমি বললাম, তো ব্যক্তিগতভাবে যদি খুব একটা মানে প্রয়োজন বোধ না হয় তাহলে ব্যক্তিগতভাবে 500 টাকা দিয়ে করতে যেও না চ্যালেঞ্জ, ঠিক আছে? আর যদি মনে হয় যে না একটা করি আমার হয়তো মানে মনের স্যাটিসফ্যাকশনের জন্য, তাহলে করতে পারো। তবে গ্রুপের মাধ্যমে করলে আমার মনে হয় সুবিধা, সেখানে তোমার হয়তো 50-60 টাকাতে চ্যালেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তো যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। আগের বছরের অভিজ্ঞতাটা আমি বললাম যে টাকাটা কিন্তু ফেরত দেয়নি, এবং যে আমি যেটা বলছি যে ফাইনাল আনসার কি কিন্তু চ্যালেঞ্জের পরে বের হয়, পর্ষদের ফাইনাল আনসার কি চ্যালেঞ্জের পরে বের হয়। তো এত দূরই। অ্যান্ড যেটা টোটাল ভ্যাকান্সি ধরে নাও 50,000-এর উপরে রয়েছে 57,000। তো যাই হোক, এটা তো মানে এখানে 24-এ এত ভ্যাকান্সি দেবে না, ঠিক আছে? সেখানে মোটামুটি 27,000 থেকে 30,000 মতো ভ্যাকান্সি যত সম্ভব অ্যালট করবে, ঠিক আছে? যদিও এটা এখনও পর্যন্ত কিন্তু ফিক্স হয়নি, এবং ওনাদের যেটা কথা বলার ধরন, পর্ষদ সভাপতি বলো বা এরকম শিক্ষামন্ত্রী, তো সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণরূপে যে আমি একটা ফিক্স বা যেটা অথেন্টিক ডিটেলস বলতে পারো সেরকম নয়। তবে 27 থেকে 30-এর মধ্যে ভ্যাকান্সি একটা অ্যালট হবে। তো তোমরা কিন্তু আরেকটা বিষয় জানো যে আগের বছর মানে 22-এ টেটে 1,57,000 মতো কোয়ালিফাই করেছিল, এবং তার মধ্যে প্রায় 92 থেকে 93,000 বিএড ক্যান্ডিডেট ছিল। তো বিএডগুলো তো কিছু করার নেই, আপাতত বাদ। পরে হয়তো কোনো দিন সুযোগ দিতেও পারে যে ডিএড যদি সাবমিট দেখাতে পারো তাহলে তোমার টেটের ভ্যালিড দিতে পারে, যদিও এনসিটি এটা এখন আপাতত বরখাস্ত করে দিয়েছে। তো বিএডদেরকে পাশে রেখে আমি বলছি, যারা ডিএলএড, তার মধ্যে আবার ডিএলএডদের যেটা এনআইওএস থেকে করেছে যারা, ঠিক আছে, তাদেরকে আবার বাদ দিচ্ছে। সুতরাং বেশ কিছু ক্যান্ডিডেট কিন্তু ওখানে কমে যাচ্ছে। ওকে, এবং 23-এ জানি না কতদূর কী হবে, তবে আশা করি 23-এ কোয়ালিফাইয়ের পরিমাণটা মানে দুর্ভাগ্যবশত কিন্তু কমই হবে, তাই না? 22-এর তুলনায় তো অ্যাটলিস্ট অনেকটাই কম হবে, কেননা এখানে বুঝতেই পারছো। এবং জেনারেলের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমাদের 90%, 90 দরকার, পার্সেন্ট নয়, 60%, মানে 90 দরকার। বাকি রিজার্ভড ক্যাটাগরি যাদের বা পিএইচ, তাদের কিন্তু 82 বা 83-তে কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে, 55%-এ। তো দেখা যাক কী হচ্ছে। তবে হোপফুলি যারা কোয়ালিফাই করে আছে, ডিএলএড রয়েছে যাদের ডিএড আর কি, ডিএলএড, এবং যাদের ডিএলএড কমপ্লিট হয়েছে, 22-এ যারা কোয়ালিফাই করেছে, 23-এর মধ্যে যাদের কমপ্লিট হয়ে গিয়েছে, বা ধরে নাও 23-এ সেশন শেষ, 24-এ রেজাল্ট আউট হবে, তো তাদের কিন্তু সুযোগ তোমরা ইন্টারভিউয়ে পাবে। সুতরাং প্রস্তুতি নিতে পারো। প্রস্তুতি নেওয়ার জন্য বেশি কিছু হ্যাফার দরকার নেই। সেখানে তোমার একাডেমিক সেভাবে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে বলে মনে হয় না, তবে একটু প্রাইমারি স্বতঃস্ফূর্ততা তোমার মাঝে থাকতে হবে, ঠিক আছে? ওকে গাইজ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।